বাথরুমের পানি আমাকে বদনা দিয়ে খাইতে, যেখানে আমি বাথরুম করতেছি প্রস্রাব করছি সেটার পানি আমাকে খেতে হচ্ছে বদনা দিয়ে। এরকম একটা সিস্টেম যে আপনি এখানে এক ব্যক্তি দ্বিতীয়বার আসে না। এই রুমটা এতটাই মানে ভয়ঙ্কর অবস্থা, কবরের যে জায়গাটুকু ঠিক সেম জায়গাটুকু, এবং একটা পাশে একটু বড় থাকে একটা বাথরুম, আর এই পাশে জাস্ট একটু আপনি একটু মুভ করতে পারেন। এখানে ভালো খাবার দিচ্ছে, একটা থাপ্পড় দিয়ে বলে নরসকে, একজন প্রশ্ন করে আবার যে যার মতো, কেউ থাপ্পড় দিয়ে কেউ এসে পিঠে বাড়ি দেয়, মানে যে যার মতো করে। পুলিশ মেরে ঝুলাই রাখছিস, কতজনকে মারছিস, যে যাত্রাবাড়ি যে পুলিশকে ঝুলাই ছিল না, ছবি ছিল তো এটা গ্যালারিতে ছিল না, এটা ক্যামেরা অপশন ছিল, তার মানে তারা বুঝতে পারছিল যে এই ছবিটা আমার তোলা। কার্ডের মধ্যে দেখি লেখা যাতে র্যাব 11 সিদ্ধিরগঞ্জ। তখন আমি নিশ্চিত হইতে পারি যে এটা আসলে আমাকে কোথায় নিয়ে আসে। জুলাই নিয়ে বাংলা ভিশনের বিশেষ পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কিফায়াত শাকিল। আমার সঙ্গে আজকে যিনি অতিথি রয়েছেন তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আবু হানিফ আসলে সেই কোটা আন্দোলন 2018 সাল থেকে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের অন্যতম একজন সৈনিক, এবং তারই ধারাবাহিকতায় জুলাই আন্দোলনেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। বিশেষ করে বর্তমান প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরকে যখন গ্রেপ্তার করা হয়, তার সঙ্গে সম্পৃক্ততার কারণে আবু হানিফও কিন্তু অভিযুক্ত ছিলেন, বা প্রশাসনের কাঠগড়ায় প্রশাসনের তালিকায় তিনিও ছিলেন। পরবর্তীতে তিনি কিন্তু জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিলেন। আমরা আবু হানিফের কাছ থেকেই তার সেই জুলাই আন্দোলনের সময়কার গল্প শুনবো। আবু হানিফ কেমন আছেন? কি ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভালো। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই যে নূর ভাইকে গ্রেপ্তার করার সময় আমরা দেখেছি যে কঠিন সময়ে আপনি তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, পরবর্তীতে আপনিও গ্রেপ্তার হয়েছেন, সেই চিত্রগুলো একটু যদি বর্ণনা করতেন। আপনি জানেন যে গণ অভ্যুত্থান যে হয়েছে 2024 সালে, সেটা সূত্রপাত হচ্ছে 18 সালের কোটা সংস্কার আন্দোলন। কারণ এই 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন যে পরিপত্র জারি করেছে কোটাকে বাতিল করে, সেই পরিপত্র যখন এই 2024 সালে পুনর্বহাল করে কোর্টের মাধ্যমে, তখনই কিন্তু আন্দোলনটা শুরু থেকে দানা বাঁধে। এবং এই আন্দোলনটা যখন শুরুর দিকে ছিল তখন অনেকের দাবি ছিল আসলে কেবল কোটার যে পরিপত্র সেটা যেন পুনর্বহাল করা হয়, এই দাবিতেই কিন্তু আন্দোলনটা হয়েছে। পরবর্তী সময় আমরা দেখলাম যে আন্দোলনকে দমন করার জন্য সরকার তার রাষ্ট্রীয় বাহিনীকে শুরু করে তাদের যে দলীয় ক্যাডার বাহিনীকে ব্যবহার করে আন্দোলনকে দমন করার নানান ধরনের কায়দা তারা অবলম্বন করেছে। একটা পর্যায়ে যে পরিমাণ দমন পীড়ন শুরু হয়েছিল, তখন আর আসলে এটার কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিশেষ করে আপনার 15 জুলাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বোনদের উপর যেভাবে নির্মমভাবে হামলা করায়, শুধু এটা দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমাদের বোনরাও নিরাপত্তা ছিল না। বিশেষ করে সেখানে বহিরাগত ছেলেপেলেদেরকে নিয়ে আওয়ামী লীগের যারা ছিল ক্যাডার বাহিনী বা ছাত্রলীগ ক্যাডার বাহিনী ছিল, তাদেরকে দিয়ে আমাদের বোনদের উপর যেভাবে অমানসিক হামলা করেছে, এটা আসলে অত্যন্ত ন্যাক্কারজনক। এই সিচুয়েশনটা কিন্তু পরবর্তীতে মানুষের মধ্যে আরও বেশি ইফেক্ট ফেলে। পরবর্তীতে আমরা দেখলাম যে 18 তারিখ আপনার যাত্রাবাড়ি এলাকায় খুবই ভয়াবহ অবস্থা, বৃহস্পতিবার দিন ছিল, আমার খুব সম্ভবত সেদিন প্রায় 51 জন মারা গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি তখন যাত্রাবাড়ি এলাকায় নেতৃত্ব দিই, কারণ আমার এখান থেকে এই পল্টনের এই আসাটা অনেক বেশি কঠিন ছিল। আর তার চেয়ে বড় কথা মনে হচ্ছে আমার এই যাত্রাবাড়ি থেকে পল্টনে আসা যেটা, যাত্রাবাড়ি এলাকাটা যদি থাকি সেখানে আরো তখন তো আন্দোলনের আসলে হটস্পটও ছিল যাত্রাবাড়ি এবং উত্তর। হ্যাঁ সেটাই, এবং যাত্রাবাড়ি সেই জায়গাটাতে আমরা যখন ছিলাম তখন আসলে এরকম ওইভাবে কেউ নেতৃত্বে ছিল না, একেবারে স্বতঃস্ফূর্ত আমরা সামনে থেকে ছিলাম, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছিল। সেই জায়গাতে আমরা 18 তারিখ সারাদিন একেবারে রাত 12টা পর্যন্ত সেখানে আন্দোলন করি। পরদিন শুক্রবার যেদিন আপনার কারফিউ জারি করা হয়, তো সেদিনও আমরা সেখানে ছিলাম। তো আমাদের কাছে অনেকেই তখন আমাদের কাছ থেকে অনেকেই গুলিবিদ্ধ হয়েছে, অনেকে মারা গেছে, আমার নিয়ে খুব কাছে অনেকেই গুলি খেয়ে মারা গেছে। আল্লাহ হয়তো আমাকে রক্ষা করছে, যার কারণে আমার গায়ে গুলি লাগে নাই। কিন্তু এই দৃশ্যগুলো খুব চোখের সামনে দেখেছে, এবং যে পুলিশের সামনে বুলেটের সামনে যে ফাইট করা এই ছাত্র জনতা, এটা নিঃসন্দেহে জীবনের সকল মায়া ত্যাগ করে তারা দেশের জন্য এই ফাইটটা করেছিল। তো 19 তারিখে আমাদের যিনি দলের প্রধান নুরুল হক নূর, তো উনি আমাকে ওই দিন রাতে 12টায় আমাকে কল দেয় মোবাইলে, যেহেতু তখন মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। তখন সে আমাকে ফোন দিয়ে বলেছিল আপনারা যেখানে আছেন সবার সাথে যোগাযোগ করেন, এখন তো এই আন্দোলন তো আসলে আর আপনার কোটাতে সীমাবদ্ধ নাই। এখন এই আন্দোলনকে যদি কোনোভাবে আমরা সফল করতে না পারি, তাহলে আমরা যারা পলিটিক্যাল লিডারের জায়গা থেকে যারা আমি আন্দোলনে যুক্ত হয়েছি বা আন্দোলনকে সমর্থন দিচ্ছি, আমাদের কারো অবস্থায় কিন্তু মানে থাকবে না, বোঝাই যাচ্ছে কি পরিস্থিতি দাঁড়াইতে পারে। এবং এটা শুক্রবার দিন আমরা যারা আন্দোলন করছি, আমাদের মধ্যে একটা কথা ছিল যে আমরা যে পরিস্থিতিতে আন্দোলনটা করছি, এই আন্দোলনে যদি আমরা শেখ হাসিনাকে পতন ঘটাতে না পারি, তাহলে আমাদের কারো আসলে রক্ষা নাই। তো আমরা সেদিনও যখন রাত 12টায় কথা হয় তার সাথে ফোনে, সে বলছে আপনারা যেভাবে পারেন সবাইকে নির্দেশনা দেন, সবাই যেন সর্বাত্মকভাবে মাঠে থাকে। এটা তার সাথে রাত 12টার কথা, 19 তারিখ। তো আমি তখন ওইখানে যাত্রাবাড়িতে একটা বাসায় ছিলাম, আমাদের সহযোদ্ধার একজনের বাসায়। তো সেখানে যখন আমরা ঘুমাই, আমি আর সে যখন ঘুমাই 2টা রুমে, তো আমাকে তখন প্রায় ভোর 3টা বা 3:30টার দিকে আমাকে ওই আমার যে রুমমেটটা, সে মানে তার রুমে ছিলাম, আমাদের দলেরই আমাদের নেতা ফাহিম, সে আমাকে ডাকে যে আপনার
ভাবি ফোন দিছে নূর ভাইকে তো র্যাব তুলে নিয়ে গেছে। তো কি অবস্থা, কয় তারিখ এটা? এটা হলো 19 তারিখে দিবাগত রাতে, মানে শুক্রবার দিন দিবাগত রাতে। তো সেই জায়গা থেকে এখন এত রাত কিছু তো করার সুযোগ নেই। 3টা 3:30 বাজে, আমি মানে যখন শুনছি খুব মানামাটি, তখন 3টা বা 3:30 বাজবে এরকম টাইম। তখন এই মুহূর্তে যেহেতু আমি দলের মিডিয়াটা দেখতাম, তখন আমি ওই সময় তাৎক্ষণিক অনেক সাংবাদিককে ফোন দিই। স্বাভাবিক একটা মানুষ এই ভোর রাতে তো সজাগ থাকে না, তবে হ্যাঁ অনেকেই তখনও ফোন পিক করেছিল। এই জন্য আমি যারা ফোন পিক করেছিল তাদের প্রতি অবশ্যই আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই, কারণ তারা ওই সময়টা আসলে তার ডিউটির মধ্যে পড়ে না, কিন্তু একটা মানবিকতার জায়গা থেকে যে আমার ফোনটা রিসিভ করেছিল। এবং ওই সময় আমি নাম বলবো না, তারপরে 2-3টা টেলিভিশন তারা তাদের ব্রেকিং নিউজ দিচ্ছিল যাতে বিপিনুরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, আমি সেটা জানাইছি। তো এই পরিস্থিতিতে সকালবেলা আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি খোঁজার। তো 20 তারিখে নূর ভাইয়ের বাসায় একটা সংবাদ সম্মেলন করেছিলাম। তো অনেকগুলো মিডিয়াকে আমরা ফোনে যোগাযোগ করেছি। অনেকেই ইচ্ছা থাকলেও হয়তো পরিস্থিতির কারণে যেতে পারে নাই। আপনাদের বাংলা ভিশন আর খুব সম্ভবত আপনি নিজেই উপস্থিত ছিলেন, আর আরেকজন ছিল আমাদের এনটিভির একজন প্রতিনিধি মিজান ভাই। তো আপনারা দুজন অনেক প্রতিকূল পরিবেশে আপনারা গেছেন। আমার মনে আছে যে সেদিনটা আমাদেরকে আসলে নুরুল হক নূরের বাসায় না যাওয়ার জন্য গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল। তারপরেও আমরা গিয়েছিলাম, যদিও আমরা সেই নিউজ চালাইতে পারি না তাদের বাধার প্রেক্ষিতে। এটা আমি পরে আপনার সন্ধ্যার পরে যখন আপনাকে ফোন দিয়েছিলাম এবং আমি মিজান ভাইকে ফোন দিয়েছিলাম এনটিভির, তখন উনিও বলছিলেন ভাই আমরা নিউজটা চালাতে পারি না। আপনি বলছিলেন ভাই আসলে নিউজটা আমরা অফিসে দিয়েছি, কিন্তু আসলে যে পরিবেশ ছিল আসলে এরকম চালানোর মতো পরিস্থিতি ছিল। আপনি জানেন যে তার আগে 1-2 দিন আগে বাংলা ভিশনকে বন্ধ করা হয়েছিল, বাংলা ভিশন সব বেশ কয়েকটা টেলিভিশন বন্ধ করেছিল। জি, যার কারণে তখন আমরা সেটি কন্টিনিউ করার মতো সিচুয়েশন আমাদের ছিল না। তারপর আমরা চেষ্টা করেছিলাম যে কভার করে যদি চালানো যায়, বিশেষ করে অনলাইন বন্ধ থাকার কারণে সম্ভব হয়নি। অনলাইন চালু থাকলে হয়তো অনলাইনে হইলেও দিয়ে দেওয়ার একটা সুযোগ ছিল। তো সেদিনের পরে যদি আমরা আসি, তো এই ঘটনার পরে আপনারা যারা সংবাদ সম্মেলন নূর ভাইয়ের বাসায় ভাবি কথা বলছিল, আমি কথা বলছিলাম, আমাদের একজন আইনজীবী অ্যাডভোকেট সিটি কথা বলেছিল। তো সেই জায়গা থেকে আপনারা 2টা টেলিভিশন গিয়েছিলেন, আপনার ফুটেজ নিয়ে আসেন। পরে তো আমরা এটা প্রেস রিলিজ আকারে লিখি। তো সেইটা লিখে আমি নিজে কয়েক জায়গায় নিজে গিয়ে অফিসে গিয়ে দিয়ে আসছি, এবং আমাদের অন্য সহযোগিতা, তখন তো আসলে মেল করার সুযোগ ছিল না, ইন্টারনেট সংযোগ বন্ধ, ফলে সেন্ড করার কোনো ওয়ে ছিল না প্রেস রিলিজটা। তারপর আমরা অনেকের বাসায় গিয়ে দিয়ে, মানে অনেকের অফিসে গিয়ে দিয়ে আসছি, এবং অনেকেই পরবর্তী দিন এই স্টেটমেন্টটা পত্রিকায় ছাপা হয়েছিল খুব ছোট করে যদিও। তো সেই জায়গা থেকে আপনার তখন 20 তারিখ এই নূর ভাইকে আপনার পরের দিন কোর্টে তুলে সেখানে আবার তাকে রিমান্ডে নিয়ে যায়। তো সেই পরিস্থিতিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, এবং আমার তার নির্দেশনা ছিল যাতে যে কোনো পরিস্থিতি আমি যদি আটক হই, তারপর আপনার আন্দোলনটাকে কন্টিনিউ করবেন, কারণ এটা আমাদের জন্য একেবারে মানে ডোর ডাই সিচুয়েশন, এখান থেকে আসলে ব্যাক করার কোনো ওয়ে নেই। আদালতে আপনার সঙ্গে কি নুরুল হক নূরের কথা হয়েছে? জি, আদালতে তখনও দেখা হয়েছিল, যখন তাকে কোর্টে তুলে খুবই মানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কোর্টে তোলা হয়। এবং সেখানে আপনার যখন তাকে আদালতে তুলে, সেই জায়গায় আমি এবং আমাদের আরো দলের সিনিয়র কয়েকজন ছিল, পাশাপাশি আমাদের যে প্রতিমন্ত্রী এখন নুরুল হক নূর, তার ছোট ভাইও ছিল, তাকে কিন্তু ওইখান থেকে পুলিশ আটক করে। এবং আমাদের ছাত্র অধিকারের অন্ডব নামে একটা ছেলে, আরেকটা ছেলেকে কোর্ট প্রাঙ্গণ থেকে আটক করার কথা না, মানে আমাদের আসামিকে আদালতে তুলবে, আমরা তো মানে দেখা করানো যেতেই পারি, কিন্তু সেখান থেকে আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, তার ভাই এবং আমাদের ছাত্র অধিকারের 2 জনে থাকে, সেখান থেকে পুলিশ নিয়ে যায়। তারপর আমরা সেখানে থানার সাথে কথা বলি, তারা কোনোভাবেই ছাড়ে না। এই পরিস্থিতির মধ্যে তখনও এখানে সে বলছে আপনারা ভয় পাওয়ার কোনো কিছু নেই, যা হবার হবে, আপনারা আমার চিন্তা করেন, আপনারা আন্দোলন চালিয়ে যান, এবং এই আন্দোলনকে সফল না হওয়া পর্যন্ত। নুরুল হক নূর তখন মনে হয় বলেছিলেন যে এই সরকার পড়ে যাচ্ছে, এরকম একটা না, এটা বলছিল আগস্টের খুব সম্ভবত 2 তারিখ বা 1 তারিখ, এটা লাস্ট মোমেন্টে গিয়ে তখন সে যেটা বলছিল যে পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে সে মনে করছিল যে আসলে এই সরকারের ইন্টারনাল তো একটা পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আসলে তারা অনেক বেশি দুর্বল হয়ে গেছে, বা তাদের ভিতরে একটা কানাঘুষা চলছে। যে উনি তো জেলখানায় ছিলেন, এই তথ্য কি উনি নিজে থেকে দিয়েছেন না আপনারা বাইরে থেকে? কারণ মানে কন্টিনিউয়াসলি তো আসামি যাচ্ছে, মানে প্রতিদিন আসামি যাচ্ছে। এখন যেই আসামি আজকে কারাগারে গেছে, সে তো বাইরের আপডেটটা গিয়ে দেখছে। জান, আমি নিজেও জেলে ছিলাম, আমিও তো প্রতিদিন এই আপডেটগুলো পেতাম, এবং এখানে জেলখানায় একটা সুযোগ ছিল যাতে যারা কারারক্ষী ছিল তাদের কাছ থেকে অনেকে ভালো আছে, যাদের কাছ থেকে বাইরের ইনফরমেশনটা তারা আমাদেরকে দিত। তো সেই জায়গা থেকে সে সেভাবেই এই বিষয়গুলো জানতে পারছে। আসলে বাইরের সিচুয়েশন খুব একটা কন্ট্রোলে নাই গভর্নমেন্টের, এবং প্রশাসনের ভিতরে এক ধরনের কানাঘুষা ছিল যাতে এই পরিস্থিতি। সেই জায়গা থেকে সে বলছিল যে এই সরকারের 90% পতন হয়ে গেছে, আপনারা 10% ঢাকা দিলে পড়ে যাবে। আচ্ছা, না আমার আসলে এটি ইচ্ছা ছিল যে নুরুল হক নূরকে যদি আমি আমার শোতে পাই তাহলে এই প্রশ্নটা করব, যেহেতু আসলে উনি এখন সরকারের একজন বড় দায়িত্বে আছেন, ওনাকে আনতে পারিনি, তারই দলের মুখপাত্র আপনি, সে কারণে আপনাকে প্রশ্নটা করা। তারপর আপনি গ্রেপ্তার হলেন কিভাবে?
আমি এই আন্দোলন যখন আন্দোলন চলমান তখন আমি তো যাত্রাবাড়ি এলাকায় ছিলাম, কাজদা এলাকায়, যেটা সবচেয়ে হটস্পট ছিল। এবং এই আন্দোলনটা মানে এই এলাকাতে মানে কি পরিস্থিতি ছিল, আপনার যুদ্ধ মানে অবস্থায় যেরকম থাকে সেই সিচুয়েশন ছিল। বিশেষ করে 19 তারিখে শুক্রবার এবং শনিবার 20 তারিখে এই দুইটা দিন হেলিকপ্টার থেকে গুলি করে, মানে আপনি চিন্তা করতে পারেন না মানুষের, তারপরেও মানুষ আসলে রাস্তা থেকে যায় না। এই রাস্তাটা আপনি যতটুকু জানেন যাত্রাবাড়ি থেকে চিটাগং পর্যন্ত একেবারে সোজা রাস্তা, এবং এটা একটা মানে মহাসড়ক, অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যখন আপনার পুলিশ যাত্রাবাড়ি থেকে মানুষকে ধাওয়া দেয়, পুলিশ ধাওয়া দিয়ে সামনে আগায়, আবার পিছনের গলি থেকে মানুষ লোকজন এসে রাস্তায় মানে অবরোধ করে ফেলে, মানে কোনোভাবে পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি কন্ট্রোল নিতে পারতেছিল না। এটা মানুষ এটা এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, আমাদেরও প্রশ্ন ছিল তো এই এলাকায় এত মানুষ আসলে কোথায় থেকে আসলো। পরে আমরা বুঝতে পারছি যে এখানে অন্যান্য দলের বিভিন্ন দলের নেতৃবৃন্দরা যারা দূরে থেকে তারা এই আশেপাশে বাসাগুলোতে অবস্থান নিয়েছিল। সেই জায়গা থেকে কারফিউ চলে তখন। তো খুব সম্ভবত আমি 24 তারিখে ঢাকা থেকে আমি আমার যে বাসা নারায়ণগঞ্জে সেখানে ব্যাক করি, কারণ তখন অনেকটা কারফিউ শিথিল করে দিচ্ছিল, আন্দোলনটা অনেকটা স্থিমিত হয়ে গেছিল। তো সেই জায়গা থেকে আমি যখন 24 তারিখে বৃহস্পতিবারে বাসায় যাই, তো আমার টার্গেট ছিল যে আমি 1-2 দিন বাসায় থাকি, দেখি কি পরিস্থিতি। আমার বাসাটা একটু দূরে, যেহেতু আমি আন্দোলন করেছি ঢাকায়, আর আমার বাসাটা ঢাকা থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে। তো সেই জায়গায় আমি পরের দিন শুক্রবার দিন সারাদিন বাসায় ছিলাম, নামাজ পড়ে আমি আর বাসা থেকে বেরোই নাই, কারণ একটা ভয় ছিল যে আশেপাশে গোয়েন্দা সংস্থা লোকজন কি খুঁজে কিনা বা দেখে কিনা, তারা আবার ট্রেস করে কিনা। যেহেতু আমি আমাদের ওই সময় আন্দোলনের সময় বিভিন্ন বিবৃতি বা বিভিন্ন মিডিয়ার সঙ্গে যোগাযোগটা রক্ষা করছিলেন, যার কারণে তো ফোন ট্রেস করাটা ইজি ছিল। তো সেই জায়গা থেকে আমি শুক্রবার দিন রাতে আমি যখন বাসায় ঘুমাই, বাসায় ঘুমানোর আগে আমার তখন প্রায় রাতে 11টা বা 12টার মধ্যে আমাদের তখন একজন সমন্বয়ক আমাকে ফোন দিয়েছিল। সে হচ্ছে আহনাফ সাইদ, সে আমাদের তখনকার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, যে একটা আসিফ মাহমুদ যেটা সভাপতি ছিল। তো সে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আজকে তো নূর ভাইকে কোর্টে তুলছিল, মানে শুক্রবার দিন নূর ভাইকে কিন্তু কোর্টে তুলছিল রিমান্ড ফেরত নিয়ে। তো সেখানে নূর ভাই নাকি তার নাম বলছে, যেটা একটা মিডিয়াতে একটা নিউজ, সব টেলিভিশন নিউজ ছিল, যে 2 সমন্বয়ককে নিয়ে সরকার পতনের চেষ্টা বিপিনুরের বা ষড়যন্ত্র। সেখানে রেফারেন্স ছিল আহনাফ সাইদ খানের নামটা আসে, যেহেতু সে আমাদের ছাত্র অধিকার, তার মাধ্যমে নাকি নূর ভাই যোগাযোগ করছে। তো সে আমাকে বললো ভাই এখন আমি কি করতে পারি। তখন আমি তাকে পরামর্শ দিলাম, তুমি এখন যেখানে আছো তুমি সেখানে ফোনটা রেখে অন্য কোথাও তুমি মুভ করো, কিন্তু ফোনটা রেখে যাও, যাতে করে তুমি ফোনটার সাথে থাকে, তাহলে আমাকে ট্রেস করতে পারবে। হ্যাঁ, তার সাথে আমার একটা লাস্ট ফোন, তখন আবার কিছুটা মানে নেট কাজ করে না, বাট আপনার ওয়াইফাই কিছুটা কাজ করতো। তো ওই পরিস্থিতিতে তখন ওই দিনই আবার সন্ধ্যার ঘটনাটা আমি একটু বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে সন্ধ্যার সময় নূরভাইকে যখন কোর্টে তুলে, তখন কোর্টে নূরভাই তাকে তোলার পরে সে আমাদের যে ভাবি নূরভাইয়ের স্ত্রী, উনাকে বলেছিল যে তাকে তো ওই সময় ব্যাপক নির্যাতন করা হয়, মানে খুবই ভয়াবহ অবস্থা। তো সে হাঁটতে পারতেছিল না, সেই ছবিগুলো আপনি যেটা দেখছেন সেই ছবিগুলো আমার কাছে ছিল। তো আমি সেটা আমাকে তখন ভাবি ফোন দিয়ে বলে আপনার সন্ধ্যার পরে, যাতে আপনার ভাই বলছে কালকে একটা সংবাদ সম্মেলন করে আমরা যেন বিষয়গুলো তুলে ধরি। তো সেই সময়টা রাত 8টার দিকে 9টার দিকে আমি অনেক সাংবাদিককে ফোন দিয়েছি, জানাইছি যাতে কালকে একটা সংবাদ সম্মেলন, কিন্তু মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তখন হল পাইনি। আমার এটা খুবই আক্ষেপ লাগে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এরকম একটা প্রতিষ্ঠান যেখানে মানে মানুষ বলে যাতে এখানকার সাংবাদিক মানে এক ধরনের মুক্ত সাংবাদিকতা বা এখানকার সাংবাদিকরা কিছুটা লোক মেরুদণ্ডওয়ালা, কিন্তু আমি সেই জায়গা থেকে আমি অনেককে ফোন দিয়েছিলাম, কেউ আমাদেরকে একটা হল মানে তখন দেয় না। আমার এটা স্পষ্ট মনে আছে, আমি যাকেই ফোন দিয়েছি সে অন্যজনকে রেফারেন্স করছে, তার নাম্বার নিয়ে তারপরে আরেকজনকে রেফারেন্স করছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল কেন্দ্রীয়, বর্তমানে এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব, তার মাধ্যমে আমি একটা হল বুকিং করি। এবং এটাতে আরেকটু সহযোগিতা আমাদের তখন পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিল নিজাম ভাই, যিনি এখন এনসিপির নেতা, যুগ্ম আহ্বায়ক। তো ওনারা আমাকে হেল্প করে। তো ওই পরিস্থিতিতে ভাবির সাথে সবচেয়ে বেশি কথোপকথন হচ্ছে আমার ফোনে, মানে অনেকবার, যাতে হল বুকিং দিতে পারতেছি বা কি করতেছি বা কি করা যায়, কিভাবে কি সাংবাদিকদের জানা হচ্ছে কিনা। তো এই বিষয়টা জানানোর পরে তো রাতে যে ঘুমানোর আগে যে আহনাফ সাইদ খানের সাথে কথা হলো, তো ঘুমানোর পরে আমি যে বাসাটায় থাকি এটা সিঙ্গেল বাসা, মানে 3টা রুম, প্রথমে গেট, তারপরে আমার মা থাকে, তারপরে ওগুলো আমার ভাই থাকে, আর তারপরে আমি থাকি। তো আমি আর আমার ভাই ওই দিন এক রুমে ঘুমাইছিলাম। তো গেটে হচ্ছে তালা দেওয়া, তো স্বাভাবিকভাবে গেটের যে তালা দেওয়ার যে চাবিটা সে হচ্ছে আমার রুমে, অর্থাৎ আমার রুমে আমি রাখছি। তো রাত আনুমানিক তখন প্রায় 1:15 বাজে, কারণ আমি তখন আমার ফোনে মানে দরজায় নক করে তখন আমি আমার ফোনটা হাতে নিয়ে দিই, তখন 1:15 বাজে, আমার স্পষ্ট ঠিক মনে আছে। তখন আমার মাথায় হচ্ছে কি, মানে আমি ভাবছি সামথিং ইজ রং, বিকজ আমার রুমে যদি কেউ আসতে হয়, আমার ফ্যামিলি মেম্বার, তারা তো আমার ভিতরে দরজা দিয়ে আসতে পারে, তাহলে বাইরে কেন তারা নক করবে? আর বাইরে যদি নক করে তাহলে বাইরের গেটে তো তালা দেওয়া, আর তালার চাবিটা আমার কাছে, তাহলে কিভাবে লোকজন ঢুকবে? মানে তখন কিন্তু আমার একটা সংসার। তো আমার ভাই আমার সাথে ছিল, তো আবার অনেক সাহসী, ও বলতেছে যাতে ভাই দরজা খুলবো কিনা। পরে আমি বললাম হ্যাঁ খুলো। পরে ও খোলার পরে ও জিজ্ঞাসা করছে যে আপনারা কারা? তো ওনারা বলতেছে যে ভিতরে আসামি আছে।
পরে ও আবার প্রশ্ন করছে যাতে আপনার রুমে ঢুকলেন কিভাবে, তালা মারা। পরে ওই উত্তরটা না দিয়ে তারা দরজাটাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে, তখন কিন্তু রুম অন্ধকার। তো আমি শুনেছি তারা একদম আমার মানে শো অবস্থায় আমার হাতে ধরছে, তারপরে উঠছে, বলছে নাম কেমনই, ফোন কোথায়, ফোন পারে সে নিচে থেকে বের করে দিছি। তো আমার যে ফোনটাতে আমি কথা বলছি এটা সাধারণত আননোন নাম্বার, মানে এই নাম্বারটা আমি কারোর সাথে ইউজ করে শুধু ভাবির সাথে কথা বলছিলাম। আরেকটা সিম যেটা তাদের কাছে আছে যারা ট্র্যাকিং করে, তো ওটা আমি তার ফোনে দেখলাম, তখন ওই নাম্বারে এই নাম্বারের সিমটা কোথায়, পরে আমি ফোনে আছে বলে এটা লক খুল, তখন আমি যে ওই সিমটা ওপেন করলাম, আমার ডুয়েল সিম ওপেন করে, তখন তারা আমাকে ধরার পরে পুরো রুমটা সার্চ করলো, আমার যে বই ছিল, বইপত্র এবং টেবিলের সব বইপত্র ফেলে দিয়ে, এবং আমি যে বিছানায় ছিলাম সেই বিছানা তুষক পর্যন্ত বলে এখানে নাকি অস্ত্র আছে, এই পরিস্থিতি। আমার মা পাশের রুম থেকে আসছে, তো ওরা আবার আমার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। মা তো বয়স্ক মানুষ এবং গ্রামের মানুষ, ওনাকে বলতেছে আন্টি আপনি টেনশন করেন, আপনি পাশে বসেন, আপনার ছেলেকে আমরা সকালে দিয়ে যাবো, মানে এটা আমি শুনতেছিলাম তখন যারা বলে। তো তারা আমাকে আমার লুঙ্গি পরা, তখন ওরা বলতেছে আপনি তুই লুঙ্গি পরে বেরোবি নাকি প্যান্ট পরি, তো ওরা আবার এখান থেকে একটা প্যান্ট দিছে, একটা শার্ট দিছে, তখন আমাকে এবং আমার দুই ভাইকে একসাথে তারা নিয়ে যায়। আমাকেও হ্যান্ডকাপ পরা, আমার ছোট ভাইকে হ্যান্ডকাপ পরা, দুইটা আলাদা হ্যান্ডকাপ। তো আমি যখন গেট থেকে বের হই তখন আমি দেখি মানে তখন রুমে ছিল প্রায় 7-8 জন, ওদের রুম থেকে বের হই মানে পুরো মিনিমাম 30 থেকে 40 জন, মানে এত লোক, মানে পুরো বাসাটা একদম ঘেরাও করে ফেলছে। তো আমার বাসা থেকে মেইন রোডে যাইতে আপনার ধরেন 2 থেকে 3 মিনিটের রাস্তা হেঁটে যেতে, তো ওইটা আমরা যাচ্ছিলাম, আমি সামনে আমার ছোট ভাই পিছনে। তো মেইন রোডে যাওয়ার পরে তখন আমি শিওর না এরা আসলে কারা, মানে এরা তাদের পরিচয় দেয় না, পুলিশের লোক না, রেবের না, ডিবির না, XYZ কিছু বলে না। আপনি জিজ্ঞেস করেন না? আমি জিজ্ঞেস করছি, ওরা কোনো উত্তর দেয় না, মানে ওরা সবাই সিভিল, বুঝার উপায় নেই। তো আমাকে যখন মেইন রুটে নিয়ে যায়, একটা হাইওয়ে রুট, এই রুটের এখানে নিয়ে যায়, তখন আমি দেখি যেতে 3টা কালো মাইক্রোবাস এবং পিছনে একটা র্যাবের যে টহলদের যে গাড়িগুলো, র্যাবের যে লোগো টোগো লাগানো ওই গাড়ি। তখন আমি কনফার্ম ছিল না তারা র্যাবের লোক কিনা। তো আমাকে যখন সামনের মাইক্রোবাসটাতে তুলে, তখন আমাকে পেছনের সিটে বসানো হয়। বসানোর সময় দেখি একজন লোক র্যাবের ড্রেস পরা, তখন আমি নিশ্চিত হলাম যে তারা র্যাবের লোক। তো ওই অবস্থায় আমাকে যখন গাড়িতে তুলে, তো আমি হচ্ছে মানে ওই আমার দিকে যে 2 জন ধরে রাখছে, ও পরে যেতে চাইছিল, মানে রাস্তাটা মানে একদম খুবই মানে সাইডের জায়গা কম, শর্ট জায়গা, তো মানে পাকা রাস্তা নিচে, পরে উপরে যেতে চাইছিল, কিন্তু আমি কিন্তু ওরে ধরে তুলছি, মানে যে আমাকে হ্যান্ডকাপ পরে ধরেছে পরে তুলছি। পরে একজন জিজ্ঞেস করতে যেতে আসামি আরেকটা কোথায়, পরে ওরাই পিছন থেকে আমি শুনতেছি যে আমার স্পষ্ট হতে বলছে আসামি একটাই, ওকে ছেড়ে দিছি। তখন এই ভয়ের মধ্যে কিছুটা একটু ভালো লাগা কাজ করছিল, আল্লাহ মানে কিছুটা সেভ হয়েছে যাতে, কারণ আমাদের ফ্যামিলিতে আমার আব্বা বয়স্ক মানুষ, মা বয়স্ক, আমার বোন আছে, তার বাচ্চা আছে, তো তারা তো আসলে মুভ করার মতো লোক না। এখন আমার ভাইকে যদি নিয়ে আসে তাহলে আসলে মুভ করার মতো কোনো ওয়ে নেই। তো সেই জায়গা থেকে আমার ভাইকে যেহেতু ছেড়েছি, আমি তখন কিছুটা মানে স্বস্তি পাচ্ছিলাম। তো তারা তুলে গাড়িতে তোলার পর আপনার মানে ওরা আসলে কালো কাপড় দিয়ে চোখ বাঁধে, এই সময় মানে আমি আসলে নাড়াচাড়া করিনি, কিন্তু ওরা আমাকে ইচ্ছে করে এখানে থাপ্পড় দিয়ে বলে নরসকে, মানে এটা থাপ্পড় দিয়ে বলে মানুষ মানে একদম মানে কি বলে মানে সেন্স কিছুটা মানে আউট হয়ে যায়, মানে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, মানে সব এলোমেলো। তো সেই জায়গা থেকে ওরা চোখ বাঁধে, তারপর আমাকে মানে অনেকক্ষণ গাড়ি ঘোরায় নিয়ে আসছে, আমি কোথায় জানি না। তো আমাকে একদম একটা রুমের সামনে নামাইছি, যখন আমাকে গাড়ি থেকে নামায় তখন আবার চোখটা খুলে দিচ্ছে, তখন আমি দেখলাম আর কেউ নেই, মানে আমাকে একটা লোক রিসিভ করছে। তবে যে লোকটা রিসিভ করতেছে আমি এটুকু তখন বুঝতে পারছি এই লোকটা আমাকে যারা নিয়ে আসছে তাদের মধ্যে কেউ না, একেবারে নিউ পার্সন। তো সেই জায়গা থেকে নিয়ে এসে একটা রুমের ভিতরে মানে ঢুকানোর পর এই রুমটা মানে একদম ওয়েল ডেকোরেটেড। রুমটাতে আপনি অনেকগুলো যারা অফিসার যে চেয়ারগুলো যেতে একটু মুভ করে, এই চেয়ারগুলোর সামনে আর পাশে একটা কাঠের চেয়ার, মানে আপনি দেখেন যে বাংলা সিনেমায় দেখা যেত ইন্টারোগেশন সেল, এক্স্যাক্টলি কাঠের চেয়ার। তো ওইখানে বসাইছে, তো আমি তো প্রচন্ড ঘামতেছি, কিছুটা ভয় এবং কিছুটা মানে পরিস্থিতির কারণে অনেক ঘামতেছি। তো উনি এসিটা ছাড়ে দেওয়ার পরেও 5-7 মিনিট আমি প্রচুর ঘামতেছি। তারপর কিছু ঠান্ডা হওয়ার পরে রুমে কেউ নাই, একদম আমি একা। 5-7 মিনিট পরে আরেকজন লোক আসে, আইসা সে আমাকে আবার চোখ কালো কাপড় দিয়ে বাঁধে এবং হাত দুইটা যে চেয়ারের মধ্যে বাঁধে, কাঠের চেয়ার। তো বাঁধার পর আমি বুঝতে পারছি যে উনি বের হওয়ার পরে কয়েকজন লোক ভিতরে ঢুকে। তো ওনারা ঢুকার পর ওনারা মানে আমি বুঝতে পারছি পায়ের শব্দ, এবং যখন তারা প্রশ্ন করে তখন এক একজন একক প্রশ্ন করে, মানে এলোমেলো প্রশ্ন। অনেকে বলছিল যে এই আন্দোলনটা কারা নেতৃত্ব দিচ্ছে, তোরা মানে কতজন পুলিশকে মারছস। কারণ হচ্ছে আমার ফোনে তখন ওই যে যাত্রাবাড়ি যে পুলিশকে ঝুলাইছিল না, ওই একটা ছবি ছিল, তো এটা গ্যালারিতে ছিল না, এটা ক্যামেরা অপশন ছিল, তার মানে তারা বুঝতে পারছিল যে এই ছবিটা আমার তোলা ফোনে। তো বলছে এই যে পুলিশ মেরে ঝুলে রাখছিস, কতজনকে মারছিস, তো এই টাকা পয়সা তারা কাদেরকে দিচ্ছে, নুরুল হক নূর এই কার নির্দেশে এগুলো করতেছে, বা এই সমন্বয়করা কাদের কনসার্ন এগুলো করতেছে, এবং এদেরকে ফান্ডিং করতেছে কি, মানে আমি যতটুকু বুঝলাম তাদের এই জিনিসটা খুবই কনসার্ন আন্দোলন চলতেছে, এদেরকে ফান্ডিং করতেছে কারা, মূলত ফান্ডিং সোর্সটাই তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যাতে আন্দোলন করতেছে, ছেলে পেলে দুপুরবেলা খাচ্ছে, বিকালে খাচ্ছে, মানে রাস্তায় খাওয়া দাওয়া, তাহলে এই টাকার উৎসটা কোথায়, মানে কারা পিছন থেকে ফান্ডিং, এই সাথে তারা বারো বলছে যে জামাতের কেউ জড়িত কিনা,
তখন আমার যে ফোনে বিএনপি ছিল অনেকের নেতার নাম্বার ছিল, যেহেতু আমি এই গণঅধিকার পক্ষ থেকে বিএনপির সাথে বিভিন্ন মিটিংয়ে ছিলাম, তো তাদের অনেকের নাম্বার ছিল। তখন তারা এই নাম্বারগুলো দেখছে, যাতে বলছে এদের সাথে তোর কেমন যোগাযোগ, ওরা তোদেরকে টাকা দেয় কিনা বা কারা টাকা দেয় একটু বল। তো এরা একজন প্রশ্ন করে, আবার যে যার মতো, কেউ থাপ্পড় দিয়ে, কেউ এসে পিঠে বাড়ি দেয়, মানে যে যার মতো করে। তো প্রায় এরকম আনুমানিক 10-15 বা 20 মিনিটের মতো এরকম জিজ্ঞাসাবাদ চলছে। তারপরে ওরা আসলে আমার কাছ থেকে তেমন কিছু পায় নাই বলার মতো। তো ওরা অনেকটা মানে বলছে যাতে ঠিক আছে হানিফ, এবার বলতেছে হানিফ গেলাম, তোর সাথে আবার সকালে দেখা হবে। এটা বলে যাওয়ার পরে সে আরেকজন লোক এসে আমার চোখ খুলে, তখন আমি আরেকটা রুমে নিয়ে যাওয়ার পরে ওইখানে তারা যে ফিঙ্গারপ্রিন্ট বা মামলার যে কাজগুলো এগুলো করার জন্য, তখন আমি একটা কার্ডের মধ্যে দেখি লেখা যাতে র্যাব 11 সিদ্ধিরগঞ্জ। তখন আমি নিশ্চিত হইতে পারি যে এটা আসলে আমাকে কোথায় নিয়ে আসছে, এটা কিন্তু আমি নিশ্চিত ছিলাম না যে কোথায় নিয়ে আসছে। তো সেখানে তার প্রসিডিউর শেষ করে তখন প্রায় আনুমানিক প্রায় 3টা বাজে, তখন আমাকে একটা ছোট্ট একটা রুমে নিয়ে যা। এই রুমটা যে আসলে মানে এই যে আপনি কি বলে আয়নাগর, এটা আমি আসলে তখন বুঝতাম না। যখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যখন আমি আয়নাগরের যে দেখা পরিদর্শনে যখন সুযোগ তখন হলো, আমি বুঝছি যে এইটাও আয়নাগর ছিল। মানে আপনিও তাহলে অল্প সময়ের জন্য হলেও আয়নাগরে ছিলেন? প্রায় 2 দিন ছিলাম। সেই জায়গা থেকে আপনি দেখেন এই রুমটা এতটাই মানে ভয়ঙ্কর অবস্থা, মানে কবরের যে জায়গাটুকু ঠিক সেম জায়গাটুকু, এবং এখানে শুধু একটা পাশে একটু বড় থাকে একটা বাথরুম, মানে যেখানে প্রস্রাব পায়খানা করার জন্য, আর এই পাশে জাস্ট একটু আপনি যদি একটু মুভ করতে পারেন না, মানে নাড়াচাড়া বা নামাজ পড়ার জন্য, মানে এটুকুই, মানে এছাড়া আপনি শুইতে পারেন না, এছাড়া এদিক সেদিক হওয়ার সুযোগ নেই, মানে এরকম পরিস্থিতি। আপনি সবচেয়ে অমানবিক হলো, আমি 2 দিন ছিলাম ওইখানে, প্রায় 2 দিন বলতে 1 রাত এবং 1 দিন। তো ওই বাথরুমের পানি আমাকে বদনা দিয়ে খাইতে দিয়েছে। ওই বাথরুমে মানে যেখানে আমি বাথরুম করতেছি, প্রস্রাব করছি, ওই টিউব যেটা আর কি, মানে কল সেটার পানি আমাকে খেতে হচ্ছে, মানে মানে বদনা দিয়ে এই পরিস্থিতি। এবং সেদিন রাত ঘুম তো হয় নাই। সকালবেলা ওইখানে উজু করে ফজর নামাজ পড়লাম আর আল্লাহরে ডাকলাম, কারণ আল্লাহ মানে ওই সময় তো আসলে আর কেউ নাই ছিল না। তো আমার একটা জিনিস মাথায় ছিল যে আমি আসলে যখন মানে আন্দোলন সংগ্রাম করে যেহেতু রাজনীতি করে, সেই জায়গা থেকে আগের থেকে একটু কথা হচ্ছে, আমি আমার বাসায় একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে আমি আমার যারা খুবই ক্লোজ পরিচিত সাংবাদিক, তাদের আমি প্রায় 7-8 জনের নাম আমি এবং নাম্বার লিখে রাখছিলাম, এবং তাদের মানে যাদেরকে আমার পরিবার যদি ফোন দিয়ে বলে যাতে আমি আবু হানিফের আত্মীয় বা আবু হানিফের ফ্যামিলি মেম্বার, তাহলে যেন তারা আমাকে চিনতে পারে। তো এটার কারোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে মানে পত্র পত্রিকা বা টেলিভিশন নিউজ হলে অ্যাটলিস্ট গুম করার চেয়ে মানে কিছুটা কঠিন হয়ে যাবে, বাঁচার একটা সুযোগ থাকে। তো আমার একটা বাসা যদি আমি আগেই বলছিলাম এরকম যদি কখনো ঘটনা ঘটে তাৎক্ষণিক যেন তারা ফোন দেয়। তো আমি পরে জেল থেকে বেরোয় এসা আমার পরিবারও বলছে, অনেক সাংবাদিকও বলছে যাতে আপনার বিষয়ে আপনার ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছিল, আপনার বোন আমার সাথে যোগাযোগ করছিল, মানে আমার ভাই এবং বোন অনেক চেষ্টা করছে এই সময়টা। তো ওই দিন সকালে মানে যেদিন আটকের পরের দিন ওইখানে আমি তখন সরকারে তখন আমাকে তারা খাবার দিত, আমি বললাম যাতে আমার ফ্যামিলিকে তো জানাইতে হবে, আপনারা আমাকে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন বা আপনারা যোগাযোগ করেন যে আমি এখানে আছি। তো তারা আসলে কোনো রেসপন্স করে না, তারা বলছে যে আপনাকে যে নিয়ে আসছে সে আসলে আপনাকে আপনার পরিবেশের সাথে, কিন্তু কেউ আর আসে না। মানে আপনি এখানে হচ্ছে কি এরকম একটা সিস্টেম যে আপনি এখানে এক ব্যক্তি দ্বিতীয়বার আসে না, আপনি নক করবেন, এক ব্যক্তি যদি একবার আসে সে নেক্সট টাইম যখন নক করবেন তখন অন্য ফেস চেঞ্জ হয়, মানে আপনি এটা কোনোভাবে ট্রেস করতে না পারেন, মানে এটা তাদের একটা পলিসি, আমি তখন বুঝলাম। তো এইভাবে দুপুরে খাবার দিছি, ওইখানে আবার ভালো খাবার দিছিল র্যাবের যে এই ইয়াতে আয়নাগর যেটা, তো ওইখানে ভালো খাবার দিছে। তো সেই জায়গা থেকে ওই দিন সারাদিন চলে গেল। আপনার রাতে সন্ধ্যার পরে আবার কি করবো, এখন তো আসলে আল্লাহকে ডাকা ছাড়া আর বিকল্প কোনো ওয়ে নাই, ওই কক্ষে আসলে আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই। তখন আসলে একটু মাথায় কাজ করছিল, তো আসলে আমার খুব টেনশন ছিল। আমার মা একটু গ্রামের মানুষ, তো খুবই বয়সবৃদ্ধ মানুষ এবং খুবই ভয় পায়, মা যেহেতু অসুস্থ, মানে কিছুটা গ্রামের মানুষ নিয়ে আবার স্ট্রোক করে কিনা, আবার সবচেয়ে ভয় ছিল যে আমার পরিবার যেহেতু জানে না আমি কোথায় আছি, ফলে দেখেন তখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় একটা লাশ পাওয়া যাচ্ছে, নিউজ হচ্ছে, তখন কিন্তু আমার পরিবার ওইখানে লাশ খুঁজতে যাবে, কারণ এটা আমি কিনা, যেহেতু জানতেছেন আমি আসলে কোথায় আছি, বা আমার দলও তো জানতেছেন আমি কোথায় আছি। তো সেই জায়গা থেকে আপনার এই জিনিসটা খুবই ভয় কাজ করছিল। তো আসলে তো কিছু করার ছিল না আল্লাহকে ডাকা ছাড়া। তো আমি তখন রাতে আনুমানিক তখন 10টা বা এরকম টাইম হবে, আমি তখন ঘুমিয়ে যাওয়ার পর ওই দিন আপনার আমাকে তখন রাত 12টার দিকে আমাকে তখন আবার ডাকে এসে একজন এসে বলতেছে আপনি রেডি হন, আমরা আপনাকে ছেড়ে দিব, মানে ঠিক সেম ভাবে বলছে। তো ও যে ছাড়বেন এটা আমি বুঝছি, এটা যে একটা প্রতারণামূলক কথা বলছে। আপনার রেডিও, তো আমি রেডিওর পর আমাকে তারা একটা ছোট্ট রুমে নিয়ে গেছে, সেখানে নিয়ে আবার যে তাদের যে কিছু প্রসিডিউর করছে করার পর আবার তারা বাইরে নিয়ে গেছে। আপনি দেখবেন যাতে র্যাব যদি কাউকে আটক করে বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে আটক করে, তাহলে তাকে মিডিয়া ফেস করার জন্য তারা বিভিন্ন ফটো সেশন এবং বিভিন্ন ভিডিও করে হ্যান্ডকাপ করা র্যাবের গাড়ি সহ, তো ওগুলো করছে, ঠিক আছে। তো আমি তখন আসলে বুঝতে পারছিলাম না কি হয়। তখন আমার একটা জিনিস মাথায় কাজ করছিল, র্যাব তো মানুষকে গুম করে ফেলে, এখন আমাকে যদি গুম করে ফেলে তাহলে তো আমি শেষ। আমাকে যদি আদালতে পাঠায়, জেলে পাঠায়, তাহলে তো আমার টেনশন নেই, কিন্তু আমাকে গুম করে ফেলে, মানে ওইখানে তো সবচেয়ে ভয় ছিল যে আল্লাহ আমাকে কখনো নেই ক্রস ফায়ার দিয়ে দেয়, না আমাকে গুম করে ফেলে। তো সেই সময়টা আমাকে আপনার তারা
একটা র্যাবের গাড়িতে তুলে, তখন প্রায় 12টার পরে। তো সেখানে তারা আবার আমাকে র্যাবের গাড়িতে করে নিয়ে যায়। তখন আমি আসলে অনেক বেশি ভয় পাই যে আসলে এই গাড়ি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কারণ আমরা দেখতাম যে আসলে বিভিন্ন জায়গায় মানুষকে, আসামিকে নিয়ে অজ্ঞাত একটা স্থানে নিয়ে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলে, তখন আমাকে তারা সেখানে নিয়ে যাচ্ছে কিনা। তো মানে এটা খুবই ভয় কাজ করছে, আর র্যাব আমাকে বলতেছিল না আসলে কোথায় নিয়ে যাচ্ছি। তো ওইখানে র্যাবের গাড়িতে নিয়ে যাওয়ার সময় তারা আবার আমাকে হ্যান্ডকাপ পরে না। তো ওইখানে 2-3 র্যাব বলছে আসলে সে ভালো ছিল, পরে সে বলতেছে যাতে এইগুলো কেন করস, তোরা এই যে আন্দোলন সংগ্রাম করে কি করবি, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তোরা কিছু করতে পারবি। তো সে আমাকে বলতেছিল যে তোরা তো মনে করছ তোদের লোক মারা গেছে, আমাদের যে কতগুলো পুলিশ মারা গেছে সেই খবর কি তোদের কাছে আছে? তো আমি আসলে কিছু বলি নাই। তো তারা অনেকক্ষণ গাড়ি চালানোর পরে তারা আমাকে নিয়ে গেছে। আমি তখন দেখছি যে নারায়ণগঞ্জের যে ডিবি কার্যালয়, এটা পরের দিন রাতে প্রায় 12টার একটার কথা। তো ওইখানে নিয়ে যাওয়ার পরে আমার কিছুটা ভালো লাগছে যে আসলে এখানে অনেক লোক। তো তারা ডিবিতে যখন হস্তান্তর করার আগে আমাকে বলছে যাতে তোকে যে মারা হয়েছে কিছু বলা যাবে না, যদি বলাস তাহলে তোর খবর আছে। মানে র্যাবের আন্ডারে যা যা হয়েছে কিছু বলা যাবে না, একদম কিছু বলা যাবে না। তো ডিবি যখন আবার আমাকে তারা রিসিভ করে, তারা তখন আমাকে মানে পুরো দমে চেক করে যাতে কোথাও আঘাতের চিহ্ন আছে কিনা। এখানে আসর বলছে এগুলো কি লেগেছে, আমি বলছি এটা আমি যে দরজার মধ্যে গোসা লাগছে যে ইয়ার মধ্যে আপনার যে আয়নাঘরের ওখানে, আমি এটা একটু গোসা লাগছে। ওরা বলছে তো বলা যাবে না যে কোন টর্চার হয়েছে, তাহলে খবর আছে। তো আমিও তখন তো ভয় পড়া স্বাভাবিক। তো ওইখান থেকে তারা প্রসিডিউর করে আমাকে যে ডিবির যে ইয়া কি বলে হাজতখানা ওইখানে রাখে। তো ওই রুমের ভিতরে যাওয়ার পর কিছুটা ভালো আছে, কারণ ওইখানে গিয়ে পুরো রুম ভর্তি মানুষ। কিন্তু তার আগে আমি যেখানে ছিলাম সেখানে গ্রেফতারকৃত অনেক আসামি আছে। হ্যাঁ, গ্রেফতারকৃত অনেকে আছে। এটা হলো ওই দিন রাতের কথা। তো ওই রুমের ভিতরে কিন্তু এত বাজে অবস্থা, বাথরুম মানে খুবই, মানে এখানে থাকলে মানুষ আসলে অসুস্থ হয়ে যাওয়া সম্ভব। মানে আপনাকে সেদিনই কোর্টে তোলা হয়েছে? না, এই দিন সারা রাত রাখা হয়েছে। রাখার পরে পরের দিন আবার দুপুরবেলা আমাকে, মানে আগের দিন কিন্তু ভালো খাবার দিচ্ছিল র্যাবের এখানে, কিন্তু পরের দিন সারাদিন আমাকে তারা কোনো খাবার দেয় নাই। আমি যখন জানতে চাইছি যে আমাকে কেন খাবার দিচ্ছেন না বা আমার পরিবেশের যোগাযোগ খাবারের বিষয় বলছিল, মানে পুলিশের লোকজন বলছিল যে আমরা তো আপনাকে, তোমার তো আমরা আটক করি নাই। অর্থাৎ তাদেরকে যেই অফিসার আটক করে তার রেসপন্সিবিলিটি ওই অফিসারের, মানে খাবার নিয়ে এসে দেখলাম তাদেরকে এক এক অফিসার খাবার নিয়ে এসে 3-4 জনে, মানে যারা তাদেরকে আটক করে নিয়ে এসে। তো আমাকে তো র্যাব আটক করছে, র্যাব তো এখানে আসেও না। মানে আমার সারাদিন তো ওইখানে যারা ছিল আমার সাথে অনেকে আন্দোলন পরিচিত, তারা সবাই আমাকে খাবার দিচ্ছে এবং তাদের খাবারটা আমি খাইছি। তো সেদিন আমাকে, এখন তো বিকাল হয়ে যাচ্ছে, তো আমার তো আপনারা আমাকে কোর্টে প্রেরণ করেন না কেন বা হাজতখানায় পাঠান না, মানে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। তো ওরা আসলে মানে কোনো রেসপন্স করতেন। তখন আনুমানিক 4টার দিকে তখন আবার আমাকে তারা আবার ডাকে। ডাকার পরে আমাকে রুম থেকে বের করে, কিন্তু বলে না কোথায় নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তৎকালীন যে ডিবির যে খুব সম্ভবত ওসি ছিল ইসমাইল নাম, নারায়ণগঞ্জের, ওনার রুমে নিয়ে যায়। তো আমাকে হ্যান্ডকাপ পরে নিয়ে যায়। তো তার রুমে নিয়ে যাওয়ার পরে সে আবার বলে হ্যান্ডকাপটা খুলে দাও। সে ভালো ছিল, মানে সে আমাকে একটু করতেছে, এবং তার রুমে যারা ছিল সবাইকে সে বের করে দিয়েছে। বলছে আপনারা সবাই বেরোন, আমি তার সাথে কথা বলবো। তো সে তার সামনে বসে বলতেছে খুবই ইমোশনাল, বলছে সে আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বলতেছে তুমি একটু মধ্যবিত্ত পরিবারের ছেলে, ফ্যামিলির একমাত্র উপার্জনশীল ব্যক্তি, তোমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তুমি কেন এগুলো ঝামেলা করতে গেছো? ঠিক আছে, যেহেতু বয়সের কারণে তুমি গেছো, তুমি আমি যেভাবে বলবো এগুলো তুমি বলে তোমাকে ছেড়ে দিব। তো সে বলতেছে বলবো যাতে আমি যাতে এই জামাত শিবির ফান্ডিং করতেছে, বিএনপি সিনিয়র নেতারা এখানে টাকা দিচ্ছে এবং এই নুরুল হক তাদের কাছ থেকে টাকা নিয়ে আন্দোলনকে এই পরিস্থিতি নিয়ে আসছে, এবং মানে এই বিষয়গুলো যেন আমি তাদেরকে বলি। কিন্তু আমি কোনোটাই সে যখন আমাকে বলে তখন আমি আর মানে বলি না। তো অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে সে মানে আমার প্রতি চরম বিরক্ত, বলে আমি তো চাচ্ছিলাম তোমাকে ছেড়ে দিব, কিন্তু তুমি তো কোনো কথা শুনতেছো না। তো এই পরিস্থিতির মধ্যে এখানে প্রায় আরো 15-20 মিনিটের মতো আমাকে বসে রেখে তারা কথা বলে, তারপর আবার আমাকে ওই রুমে নিয়ে যায়, ওই যে হাজতখানায় নিয়ে যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, তখনও তারা আমাকে কোথাও পাঠাচ্ছে না। তখন আমি বারবার বলতেছি, পরে আমি খুব সম্ভবত রাত 9টা বা 8:30 বাজে, তখন তারা আমাকে এই কোর্টেও তুলে নেয়। মানে এটা আমি বুঝলাম এরকম কেমন সিস্টেম, কোনো ধরনের কোর্টে প্রসিড না করে তারা সরাসরি আমাকে একেবারে কারাগার জেলখানায় পাঠায়। মানে আমি এটা আসলে মানে বুঝতে পারি না, কোর্টে তুলে তো যাতে আমার উকিলরা জানতো বা আমি বলতে পারতাম বা ওখানে কেউ মানুষকে, কিন্তু তারা কোর্টে তুলে না, সরাসরি আমাকে তারা একদম কেরানীগঞ্জ না, এটা লোকের নারায়ণগঞ্জ জেলা কারাগারে। এবং সেখানে যাওয়ার পরে তো পরিস্থিতি মানে পরিবেশে এখানে অনেক লোকজন, আমার ভয়টা কেটে গেছে। সেখান থেকে মুক্তি পেয়েছিলেন কয় তারিখে? আমি মুক্তি পেয়েছিলাম 6 তারিখে। সেখানে একটু ছোট্ট করে ঘটনাটা বলি। তখন আমার আসলে টেনশন ছিল, আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে আসলে যোগাযোগ করতে পারছি না। তো আমার আসলে এক্স্যাক্টলি মানে আমার ফ্যামিলি মেম্বার কারণ আমার ফোনে মনে ছিল না। আমার ফ্রেন্ডের নাম্বার মনে ছিল, ও আমার বাসার কাছে, কিন্তু ও আবার ছাত্রদল করতো। ওর নাম্বারটা আমি একজন যে কারারক্ষীকে দিয়েছিলাম রাতে, যাতে তুমি ওকে ফোন দিয়ে বললো তো আবু হানিফের এই জেলে আছে, তার ফ্যামিলিকে জানার জন্য। তো সেদিন আর জানাতে পারে না, এটা কারাগারে থাকার পরদিন ওই কারোর কিছু বলতে, ভাই আপনার নাম্বার তো বন্ধ। পরে আমি আমার আরেকজন আমাদের এখানে যারা পরিচিত আমাদের এলাকার আরো 2-3 জনের সাথে দেখা হয়, তাদের মাধ্যমে আমি আমার বাড়িতে খবর পাঠাই। পরের দিন দেখি যে আমি দুপুরের এটা লোকের জেলখানায় যাওয়ার দ্বিতীয় দিন আমি যখন
জোহরে নামাজ পড়ে আমি মানে 6 তলায় ছিলাম। আমার রাস্তা থেকে মানে মেইন রাস্তাটা দেখা যায়, যে চাষারা যাইতে রাস্তাটা, তো একটু কারাগারের সামনে আসে একটা রাস্তা আছে মানে একদম বাউন্ডারি পর্যন্ত। তো আমি নামাজ পড়ে যখন আমার রুমে আসতেছি তখন দেখি আমার ভাইয়ের মতো দেখা যাচ্ছে একটা মানে ছেলেকে, এবং তখন ও দেখতেছি হাত নাড়তেছে, এবং পিছনে দিকে আমার বাবা, মানে এত দূর মানে ওইখান থেকে আমাকে ট্রেস করতে পারে না, কিন্তু আমি দেখতে পারি। আপনি 10 তলা বিল্ডিং নিচে দেখতে পারেন, কিন্তু নিচে থেকে কিন্তু 10 তলা বিল্ডিং কে দেখা যাবে না, তো অনেক দূরে, কিন্তু আমি ট্রেস করি। তখন আমি যখন শার্ট করে তখন আমি নাড়া দিছি, তখন আমার ভাই মানে রেসপন্স করতে যেতে, তখন ওইখানে একটা দেওয়াল ছিল মানে নির্মাণাধীন ভবন, সেখানে আমার ভাই হচ্ছে তার ফোন নাম্বারটা রেখে তখন আমি এই নাম্বারটা মুখস্থ করি। এই প্রথম আমার ফ্যামিলি জানতে পারে যাতে আমি এখানে আসি। তো সেই জায়গাতে পরের দিন তো কারাগারে মানে আমার যে যারা ছিল পরে কাপড় পাঠানো, মানে এক কাপড় আমি 4 দিন ছিলাম, মানে একটা শার্ট একটা প্যান্টে, 2 দিন রেবের এখানে, 2 দিন ওই জেলখানায়। তো পরে আমার কাপড় টাপড় সবকিছু পাঠায়, সেখান থেকে আমার জেলখানায় গিয়ে যে জিনিসটা আমি দেখলাম যে কোনো ধরনের যোগাযোগ বন্ধ, মানে আগে জেলের নিয়ম হচ্ছে সপ্তাহে একদিন বাইরে কথা বলতে পারবেন, এবং আপনার যে ভিতরে একসাথে নামাজ পড়তে পারবেন, সেখানে নামাজ পর্যন্ত নিষিদ্ধ ছিল, মানে একসাথে জামাত নামাজ পড়া যাবে না মসজিদে, ঠিক আছে, এখানে ভিতরে মসজিদ আছে। লাইব্রেরিতে বই মানে একত্রিত হলে তখন তাদের একটা ভয় ছিল আর কি, তাদের লাইব্রেরিতে বই পড়ার কোনো সুযোগ নেই, কিছু করার সুযোগ নেই। তো সেই জায়গাতে মানে ওই পরিস্থিতিতে যাচ্ছিল, এবং আমি তখন ওই আপনার কেস কার্ড দিয়ে আপনার কারাগারে, ওই কেস কার্ডে আমি দেখি যে আমার 8 দিনের রিমান্ড লেখা, মানে ওইখানে যাওয়ার পরে 2 দিন পরে কেস কার্ড দিচ্ছে, তো কেস কার্ড লেখা 8 দিনের রিমান্ড, ঠিক আছে। কিন্তু এখন আমাকে মানে রিমান্ড চাইছে, কিন্তু আমাকে রিমান্ড শোনানোর জন্য তারা কোর্টে নিতেছে না। তো আমি মানে জানার চেষ্টা করছিলাম আসলে কেন নিচ্ছে না। তখন আমার যে পরিচিত কারারক্ষী ছিল তাদের কাছ থেকে জানতাম যাতে বাইরের পরিস্থিতি কি, পুরো বাইরের পরিস্থিতি খুব একটা নেওয়ার মতো সিচুয়েশন ছিল না, তারা আমাকে কোর্টেও নিতে পারছে না। তো সেই জায়গা থেকে এরকম চলতেছে, বাইরে থেকে খোঁজ নিচ্ছে, এই অবস্থা চলতেছে। তো টেনশন ছিল, আসলে আমি তো সেফ, কারণ আমার তো জেলে আছি, কিন্তু আমার যারা বন্ধুরা বা সহযোদ্ধারা যারা আন্দোলন করছে তাদের পরিস্থিতি কি হচ্ছে, আসলে তারা আসলে কতটা ভয়ের মধ্যে আছে, মানে এই জিনিসটা আমার কাজ করতো মাথায়। তো এইভাবে চলতেছিল। 5 তারিখে আমরা হচ্ছে আমি আপনার জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি তখন ঘুমাইছি, কারাগারে তো আসলে ঘুমানো আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই। তো আমি ঘুমাচ্ছি, তখন আমি 3টার দিকে নিচে অনেক হই হুল্লোড় হচ্ছে মানে কারাগারে। তো কারাগারে হই হুল্লোড় হওয়ার সুযোগ নেই খুব একটা। তখন আমি আসলে মানে আমাকে আমার পাশে লোকজন এসে ডাকতেছে, মানে ওই এরিয়াতে মানে তুলনামূলক পলিটিক্যালি আমি অনেক বেশি সিনিয়র। তো আমার কাছে এসে বলতে, ভাই কিছু হয়েছে জানেন নাকি? আমি বললাম না তো। বলে ভাই নিচে তো লোকজন মিছিল করতেছে। বললাম কেন? বলে হাসিনা নাকি পালাইছে। তো আমার আসলে বিশ্বাস ছিল, কারণ আমি কারাগারে গিয়ে শুনলাম যে কারাগারে নাকি সবচেয়ে বেশি গুজব চলে, কারণ আপনি যে মিথ্যাটা ছড়াবেন এটা গুজব আকারে চলবে, কারণ এখানে তো কোনো অথেন্টিক সোর্স নেই। ফলে আমার আসলে বিশ্বাস ছিল। তখন আমি মানুষের স্বতঃস্ফূর্ত দিকে, আমি বেরোর সময় আমি 6 তলায় ছিলাম, ওইখান থেকে বাইরে মানুষ যে মিছিল নিয়ে পতাকা নিয়ে যাচ্ছিল, তখন আমার মাথায় আসলে কিছুটা কেস করতে হবে, সামথিং ইজ রং, নাকি পতাকা নিয়ে মানুষ মিছিল করতেছে, এটা তো আওয়ামী লীগের লোকই পতাকা নিয়ে মিছিল করার সিচুয়েশন এখন আর নাই। তখন আমার কিছুটা মনে ছিল, তখন এখানকার ইডুকেশনে মিলে না, তখন দেখলাম পরিস্থিতি কারাগারের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে, মানে মানুষের চিল্লাচিল্লি হয়ে। তখন স্বাভাবিক কারাগার আপনার 5টা বাজে লক আপ দেয়, মানে লক আপ মানে যার যার রুমে নিয়ে যায়। ওই দিন 4টা বাজে সব লক আপ করে দিচ্ছে, মানে সবাইকে যার যার রুমে, কারণ পরিস্থিতি মানে কন্ট্রোলে চলে যাওয়ার মতো অবস্থা। তখন মানে নিশ্চিত আসলে ঘটনা কি করছে। তো 4টা বাজে ঠিক আছে, যার যার মানে রুমে গিয়া গল্প করতেছে নিশ্চিত। তো সন্ধ্যার দিকে আপনার যে কারার মানে যে কি বলে জেল সুপার, উনি আপনার মাইকিং করে যে আগামীকাল থেকে সবকিছু স্বাভাবিক চলবে, আপনারা আপনার পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন, টেলিফোন করতে পারবেন, কালকে থেকে সকাল থেকে সব মানে ওপেন। তখন কিছুটা মনে হচ্ছে না কিছু একটা ঘটছে, এতদিনে কিছু হয় নাই, কারণ কি পরে আপনার তখনও নিশ্চিত না, মানে আমি আন্দাজ করতেছি। তো ওইখানে আমার পরিচিত একটা কারারক্ষী ছিল আমার এলাকার, তার সাথে ওইখানে গিয়ে পরিচয়। তো সে রাতে 10টায় ডিউটিতে আসছে, সে আইসা আমার এখানে 6 তলায় উঠছে ওইটা, তখন সে এখানে গেটের দ্বারায় কথা বলার সুযোগ আছে। তো সে বলতেছে, ভাই এই ঘটনা মানে হাসিনা তো পলাইছে, আপনাদের সবাইকে তো সকালে ছেড়ে দিবে, এরা কিন্তু অফিসিয়ালি কেউ বলে নাই। পরে তখন আমি নিশ্চিত হলাম, কারণ ও তো আমার এলাকার লোক, ও তো আমার সাথে মিথ্যা বলবে না। তো পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে লক আপ খুলে দিছি, যে যার মতো করে মানে হই হলো, মানে তাও তো করে মোটামুটি খবর এসে তো হাসিনা পলাইছে। তো আমরা মাঠে পুরোপুরি অবস্থা, কারণ অন্যদিন আপনার কারারক্ষীরা খুবই রাফ বিহেভ করতো, মানে একত্রিত হইতে ঝামেলা করে দিত না, চিল্লাচিল্লি করতে, মানে একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না, এই করতে পারবে না, সে করতে পারবে না। তো ওই দিন আর কারারক্ষীরা কাউকে কিছু বলতেছে না, মানে যে যার মতো করে মানে দৌড়াচ্ছে। তখন আনুমানিক 7টা বা 8টার দিকে তখন হচ্ছে আপনার জেল সুপার আবারও অ্যানাউন্সমেন্ট দেয় যাতে আপনারা দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না, আপনাদের প্রতি অনুরোধ, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আপনারা যারা পলিটিক্যালি বন্দী ছিলেন আপনাদেরকে আমরা খুব শীঘ্রই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মুক্তি দিব, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যাতে দ্রুত সময় আপনাদের সবাইকে আমরা মুক্তি দিতে পারি। এই হলো। তো এর মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার মাইকে আমার নাম ডাকতেছে, তখন দেখি আমার সাক্ষাৎ করতে আসছে, তো আমার ভাই, তো আমি এখানে গেলাম সাক্ষাতের পরে আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, পরে বলে আমি যে উকিলের কাছ থেকে আসছি।
উকিল ওকালতনামা পাঠাবে, তখন আমি প্রায় তখন 2:30-3টার দিকে বের হয়ে তারপরে এই ঢাকা আসি। বিশাল ঘটনা আসলে, বা প্যাথেটিকও অনেক কিছু। জানতে চাই যে এই যে এত মানুষের জীবন গেল, আপনাদের চোখের সামনে কত মানুষের জীবন দেখেছেন বিপন্ন হতে, কতগুলো ঘটনা আপনাদের চোখে পড়েছে, সেই জুলাইয়ের আপনাদের যে প্রত্যাশা একটু সংক্ষেপে বলবেন যে সেটা কতটুকু পূরণ হয়েছে? আসলে এটা মানে এই ঘটনাগুলো মনে করলে আসলে আমি নিজে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, কারণ আমাদের চোখের সামনে যারা আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছে। আসলে আমি এই জিনিসগুলো মানে মানে রিমেম্বার করি যে আসলে এতগুলো প্রাণ দিল, আসলে আমরা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দিয়েছিলাম, আমরা কি সেরকম একটা বাংলাদেশ পেয়েছি? আমার এটা খুবই প্রশ্ন জাগে, তাহলে এই প্রাণগুলো আসলে কেন দিল? যার সন্তান মানে যে মা তার সন্তান হারাইছে সে জানে। যেই আমার খুবই কষ্ট লাগে যে আমি যাত্রাবাড়ি একটা ঘটনা দেখি যে একটা মেয়ে বলছিল যে তার খুব সম্ভবত 22 বছর বলছিল যে আমার 22 বছর বয়সে কি আমার বিধবা হওয়ার বয়স, মানে এই কথাটা আসলে ঢাকা মেডিকেলের ঘটনা। হ্যাঁ, ঢাকা মেডিকেলে তার যাত্রাবাড়ি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মারা যায়। কিন্তু এই মেয়ের কান্নাটা শুনলে আপনি একজন সুস্থ মানুষ হিসেবে কখনো নিজে কন্ট্রোল করতে পারেন। এই যে মেয়ে কি পাইলো, তার একটা বাচ্চা আছে, কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু আলটিমেটলি কি আমরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম সেটা কি এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পেরেছি? আর খুবই প্রশ্ন জাগে। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 18 মাস ক্ষমতায় ছিল, খুব দৃশ্যমান, খুব বেশি বিচারের কার্যক্রম অগ্রগতি করতে পারে নাই। বিএনপি নির্বাচিত সরকার হিসেবে 5 মাস হয়েছে ক্ষমতা আসছে, তাদের মধ্যে আমি এখন পর্যন্ত বিচারে খুব বেশি অগ্রগতি দেখিনি। এটা আমাদেরকে হতাশ করে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমাদের যারা ভাই বন্ধু সহযোদ্ধারা জীবন দিয়েছে, তাদের রক্তের সাথে তো আমরা বেইমানি করতে পারি না। আমাদের আসলে খুবই কষ্ট লাগে যে আসলে এখন পর্যন্ত সরকার ওইভাবে দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এখনো পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রশাসনে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, তারা এখনো আস্ফালন করে, তারা মনে করে যে কালকেই শেখ হাসিনা চলে, মানে এরকম একটা পরিস্থিতি। কিন্তু সরকার দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেটা নিতে পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিতে যে সরকারটা সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা ছিল, মানে বাংলাদেশে মনে হয় এরকম একটা সরকার কখনোই হয় নাই যে সকল দলের ম্যান্ডেট, কিন্তু তারা ক্ষমতায় থেকে বিশেষ বিশেষ গোষ্ঠীকে তারা সুযোগ দিয়েছে। তারা এখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যারা সফল হয়েছি, আমাদের অনেকের সাথে বৈষম্য করছি, গণ অধিকার পরিষদের ছাত্রদের সাথে নানাভাবে বঞ্চিত করছি, এটা আমাদেরকে কষ্ট দিয়েছে। কিন্তু আমরা কালেকটিভলি চেয়েছিলাম আমরা বঞ্চিত হলে যেন দেশ যেন যে প্রাপ্য যেটুকু সেটুকু যেন পাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানা ধরনের নিয়োগ বাণিজ্য হয়েছে, টেন্ডার বাণিজ্য, মানে যে পরিবর্তনের জন্য আমরা ছাত্র জনতা জীবন দিল, রক্ত দিল, আলটিমেটলি সেটা হয় না। এখন বিএনপি ক্ষমতায় আসছে, 5 মাস হয়েছে, খুব বেশি পরিবর্তন হয় নাই। তবে আমরা আশা করি যে একটা নির্বাচিত সরকার তারা আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হবে না, এবং গণঅভ্যুত্থানে যে ছাত্র জনতার যেই রক্ত বা ঘাম বা যেই ত্যাগ বিসর্জন দিয়েছে সেটা যেন তারা মূল্যায়ন করে। আর আওয়ামী লীগের বিষয়ে আমার একটা মন্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন একটা ক্লোজ চ্যাপ্টার। আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগের ডিসেম্বরে তো শেখ হাসিনা ফিরবেন বলা হয়, আপনি কি মনে করেন? আমি মনে করি আওয়ামী লীগ ডিসেম্বর না, এটা কত সালের ডিসেম্বরে ফিরতে পারে সেটা আমার আসলে প্রশ্ন জাগে। এটা আওয়ামী লীগ যে বলতো তাদের ভীষণ 41 সাল মিশন ছিল, সেই 41 সালের ডিসেম্বরে ফিরতে পারে কিনা সন্দেহ। আওয়ামী লীগের বিষয় হচ্ছে আপনি দেখেন 75-এর পর আওয়ামী লীগ বাংলাদেশে ফিরেছিল 81 সালে, 21 বছর লাগছিল। 75-এ কিন্তু আওয়ামী লীগ গণহত্যা চালায় নাই, মানুষের উপর এরকম জুলুম নির্যাতন চালায় নাই, বরং আওয়ামী লীগ তখন একটা ভিকটিম হয়েছিল যে 75-এ বঙ্গবন্ধুর পরিবার সহ অনেকেই তখন নিহত হয়েছিল, কিন্তু তখনও তারা ভিকটিম ছিল। তারপরে তাদের 21 বছর আগে তাদের যে 71-এর পর যে 75 পর তাদের অপকর্ম মানে প্রাশ্চিত্য করতে, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে তো তারা মানুষের উপর যেভাবে নির্মমভাবে নির্যাতন, জুলুম এবং গণহত্যা চালিয়েছে, এবং আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে তারা মানবতা বিরোধী অপরাধ করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। এটা জাতিসংঘের প্রতিবেদন, এটা তো আমাদের কারণ না বা বাংলাদেশের কারণ না, বিশেষ গোষ্ঠী না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আওয়ামী লীগ একটা মানবাধিকার লঙ্ঘনকারী এবং মানবতা বিরোধী অপরাধী একটা দল। ফলে আওয়ামী লীগকে এখন যদি ফিরতে হয়, আওয়ামী লীগকে মিনিমাম 42 বছর অপেক্ষা করতে হবে যদি ফিরতে হয়। তবে আমার ধারণা আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আর আওয়ামী লীগের বিষয়ে অনেকেই বলে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা এদেশে মানুষ সিদ্ধান্ত নেবে। আমার এই বিষয়টা কেন একটা মানে ধোঁয়াশা লাগে। আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা এটা তো 5 আগস্ট দেশের মানুষ সিদ্ধান্ত দিয়ে দিছে। যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিত তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করতো না, তাদেরকে দেশে রাখতো। আওয়ামী লীগের বিষয়ে এদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের গণতান্ত্রিক প্রেমী সকল রাজনৈতিক দল 5 আগস্ট আওয়ামী লীগের বিষয়ের বিরুদ্ধে রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগ এই জন্য দেশ থেকে পালিয়েছে। যদি তারা দেশে থাকতো তাইলে বুঝা যেত তারা রাজনীতি করতে পারবে না। আচ্ছা, আমি সবশেষ জানতে চাই যে জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনারা সকল রাজনৈতিক দল এক প্ল্যাটফর্মে ছিলেন, সেটার মধ্যে এখন অনেকগুলো বিভক্তি তৈরি হয়ে গেছে। তো আওয়ামী লীগ ফেরত আসবে বা শেখ হাসিনা ফেরত আসবেন বলা হয়, যদি শেখ হাসিনা ফেরত আসেন তখন আপনারা কি করবেন? এই বিভক্তি নিয়েই কি মোকাবিলা করা যাবে, নাকি আসলে তখন আবার একত্রিত হওয়ার একটা সিচুয়েশন তৈরি? দেখেন, আওয়ামী লীগের বিষয়ে আমাদের এই বর্তমান যারা রাজনৈতিক দল রয়েছে সবাই একমত।
এখন আমাদের মধ্যে যেটা আছে রাজনৈতিক বিভাজন নাই, ভিন্ন মত। এটা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভিন্ন মত থাকবে, এখানে তো সবাই তো এক দলের মতো বা এক ধরনের আদর্শ ধারণ করবে না। এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ভিন্ন মত রয়েছে, কিন্তু এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যাতে আওয়ামী লীগকে ব্যাক করার মতো কোনো ফিডব্যাক তৈরি হয়েছে। হ্যাঁ, তবে আমাদেরকে বিশেষ করে বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না বা রাজনৈতিক কর্মসূচি দিবেন না যেটাতে পতিত ফ্যাসিস্ট সরকারের জন্য সুবিধা হয়। বিশেষ করে রিসেন্টলি একটা ঘটনা আমি বলি, যে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যে আন্দোলনটা হয়েছিল ছাত্ররা, শিক্ষামন্ত্রীর কিছু বিষয়ে আমার দ্বিমত রয়েছে, কিন্তু পদত্যাগ করার মতো পরিস্থিতি হয়নি। কিন্তু আমরা দেখলাম এখানে ছাত্রদেরকে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রকাশ্যে ফুয়েল দিচ্ছে বা উস্কানি দিচ্ছে, যাতে হ্যাঁ আপনাদের সাথে আছি। মানে এই পরিস্থিতির সাথে একবার দেখেন, প্রতিচ্ছ যারা আওয়ামী লীগ ছিল তারা বিদেশ থেকে তারা একমত হচ্ছে, অর্থাৎ বিরোধী দলের সাথে এখানে ফ্যাসিস্টদের একটা ঐক্য হয়ে উঠছে। তো এই জন্য আমি বিরোধী রাজনৈতিক দলকে বলবো, আপনাদেরকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে করে আপনাদের কোনো অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডে যেন পতিত ফ্যাসিস্ট সুযোগ নিতে না পারে। আর সরকারি দলকে তো অবশ্যই তাদের জায়গা থেকে অনেক বেশি রেসপন্সিবল, অনেক বেশি দায়িত্ব, তাদের ঘাড়ে জুলাই গণঅভ্যুত্থানের বিচার দায়িত্ব। আমরা আশা করি যে এই সরকার, তারেক রহমানের সরকারের প্রতি আমাদের আস্থা আছে এবং তারা যেন সেটা বাস্তবায়ন করে। শুধু তাদের আশ্বাস না, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যেন তারা মামলার রায়গুলো দেয় এবং সেই রায়গুলো শুধু রায়ের মধ্যে নয় বরং বাস্তবায়ন করে। তবে আওয়ামী লীগের প্রশ্নে যেভাবে গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য গড়ে উঠছিল, সেটা ভবিষ্যতেও যদি আওয়ামী লীগ ফেরার কত প্রেক্ষাপট তৈরি হয়, তাহলে সেই পরিস্থিতি তৈরি হবে। কারণ এই দেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এখনও ঐক্যমত, অতীতে ঐক্যমত ছিল এবং ভবিষ্যতে ঐক্যমত। এখন যেটা আছে রাজনৈতিক ভিন্নমত। সুতরাং এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা মানে সুন্দর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম গণ অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের সঙ্গে। তিনি তার জুলাই অভ্যুত্থানের সময়ের যেই ভূমিকা বা তখনকার তার উপর যে নির্যাতন, সেই চিত্র বর্ণনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশের তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেটি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি টিকে থাকবে এই প্রত্যাশা করেছেন। এবং যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে তাদের বিচারের ব্যাপারেও তিনি তার শক্ত অভিমত ব্যক্ত করেছেন। এই ছিল আমাদের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।